নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ শুধুমাত্র আপনাকে শারীরিকভাবেই সুস্থ করে তা কিন্তু একদমই নয়, আপনাকে মানসিকভাবেও কিন্তু অনেকটা সুস্থ করে তোলে, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু ভীষণ প্রয়োজন। কারণ এখনকার দিনে দাঁড়িয়ে আমরা ভীষণ একটা ফাস্ট লাইফ লিড করছি এবং এই ফাস্ট লাইফ লিড করতে গিয়ে আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যার কিন্তু সম্মুখীন হচ্ছি এবং তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত আমরা যে সকল মেডিসিনগুলো রয়েছে সেগুলো কনজিউম করছি এবং সেইগুলো কনজিউম করতে করতেই কিন্তু আমাদের আরো বড়সড় রোগের মধ্যে পড়ে যেতে হচ্ছে। আর যদি আপনাকে এই বড়সড় রোগ থেকে আপনি নিজেকে ঠিকঠাক করে বের করে আনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। আমরা ইতিমধ্যেই কিন্তু একটা ভীষণ সুন্দর মরশুমের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে খাওয়া দাওয়া, পিকনিক এবং বিভিন্ন রকম তো আয়োজন রয়েছে, কিন্তু তার মধ্যে যেটা বেশি অনুভব করছি সেটা হচ্ছে আমরা শারীরিক পেন। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব এনবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ডক্টর এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আমরা একটা ভীষণ সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া, পিকনিক সবকিছু মিলিয়েই একদম বর্ষ শেষে কিন্তু আমরা ভীষণ একটা সুন্দর মরশুম অনুভব করছি, কিন্তু তার মধ্যেও যেটা অনুভব করছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক যন্ত্রণা, মানে বিভিন্ন জায়গায় ধরুন ব্যাক পেন বলুন, হাতে পায়ে এই সময় কিন্তু একটা পেন অনুভব হচ্ছে। তো এইটা যদি একটু দর্শকদের বলেন, এই পেনটা মানুষ কেন অনুভব করছে এই সময়? দেখুন, আয়ুর্বেদ মতে বলা হয় যে যেসব মানুষের মধ্যে বাত বাত দোষ যেটা বলা হয়, মানে একটা বাত দোষ বলে হয়, ত্রিদোষ বলে একটা ব্যাপার আছে আয়ুর্বেদে, তার মধ্যে বাত দোষ যাদের বেশি হয়ে যায় তাদের মধ্যে কিন্তু এই ব্যথার প্রকোপটাও বেড়ে যায়। কারণ কি হচ্ছে, বাত যেটা বলছি সেটা আমরা কিন্তু বায়ুকে বোঝাতে চাইছি, এবং শরীরের মধ্যে বায়ুর সৃষ্টি যখনই বেশি হবে বা পরিবেশে বায়ুর প্রভাব বেশি যখন থাকবে তখনই কিন্তু এই ব্যথাটা বেড়ে যায়। আমাদের কি হয়, শীতকালে বায়ুর প্রভাব কিন্তু বেড়ে যায়। দেখবেন অনেক সময় আমরা ঠান্ডায় বেরিয়েছি, হয়তো টেম্পারেচার খুব একটা লো নেই, কিন্তু ঠান্ডা বাতাস যেহেতু বয়ে যাচ্ছে শরীরের মধ্যে একটা যেন কাঁপুনি উঠছে, ঠান্ডা বেশি, শীত করছে, এই ব্যাপারটা আমরা অনুভব করতে পারি। শরীরের ভেতরেও কিন্তু তার প্রভাব পড়ে। ঠিক আছে, এই যে বাত দোষটা যাদের বেশি থাকবে তখন কি হবে, তাদের ব্যথার প্রকোপটাও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি, শীতকালে কিছু খাদ্য খাবার আছে যেগুলো শরীরের মধ্যে বায়ু তৈরি করে, যেমন ধরুন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মিষ্টি কুমড়ো, এই ধরনের জিনিসগুলো। তো আমাদের শীতকালেই কিন্তু এগুলো বেশি পাওয়া যায় আর সবাই বেশি খায়। তো যাদের ধরুন এই বাত দোষটা বেশি আছে তাদের মধ্যে কিন্তু এই খাবারগুলো খেলেও আবার দেখা যাবে যে ব্যথার সৃষ্টি হচ্ছে। এবং কনস্টিপেশনের ব্যাপার, যদি কারো কনস্টিপেশন থাকে, যাদের ধরুন সমস্যা আছে ব্যথার, তাদেরও দেখবেন ব্যথাটা বেড়ে যাচ্ছে। অনেকেই এসে আমাদের কাছে এমনও বলে যে যেদিন আমাদের ডাক্তারবাবু পায়খানা আমার যখন পরিষ্কার হচ্ছে সেদিন আমার ব্যথাটা কম থাকছে, কিন্তু পায়খানা পরিষ্কার না হলে খুব কষ্ট আমার, এই জিনিসটা আমার পায়খানাটা যাতে ঠিক হয় এটা আপনার একটু কিন্তু দেখুন। এই যে কথাগুলো বলছে তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে, তার সাথেই কিন্তু আমাদের এই যে বিজ্ঞান, আয়ুর্বেদ বিজ্ঞানের কিন্তু একেবারে সিমিলারিটি আছে। ঠিক আছে, এই থেকে আমরা এটাও বুঝতে পারছি যে বাত দোষ যাদের বেশি আছে তাদের মধ্যেই কিন্তু এই ব্যথার প্রকোপটা বেড়ে যায়, এবং শীতকালে তার জন্যই ব্যথা অনুভব আমরা কিন্তু বেশি করতে পারি। স্যার, এখন তো আমরা অনেকেই মানে ওয়ার্কিং, মানে আমাদের এখন অনেকেই 10 থেকে 12 ঘন্টা কম্পিউটার কিংবা ল্যাপটপের সামনে বসে কাজ করতে হচ্ছে। তো অনেকেই এটা কমপ্লেন করছেন যে এতক্ষণ যখন বসে তাদের কাজ করতে হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছেন যে খানিকটা সময় পরে হাতে ক্র্যাম্প হয়ে যাচ্ছে কিংবা চলতে গিয়ে পায়ে ক্র্যাম্প হয়ে যাচ্ছে। মানে এটা যদি একটু দর্শকদের বলেন, আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু উপস্থিত রয়েছেন, আমরা ফোনটা নিয়ে নেবো। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুব্রত দাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আপনার বয়স কত? 29। হ্যাঁ, এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে? হ্যাঁ বলছি, আমার একটু শ্বাসকষ্ট হয় আর ঠান্ডা বেশিবার লাগে। আচ্ছা, এই যে শ্বাসকষ্টের সমস্যাটা কি 12 মাসই থাকে না শীতকালে বেড়ে যাচ্ছে? না, এই শীতের সিজনে একটু বেশি হয়। শীতকালে বেশি হয়। দেখুন, আর একটু আর মানে একটু পরিশ্রম করলে শ্বাসকষ্টটা বেড়ে পড়ে। আচ্ছা, আপনি এর জন্য কি কোনো ডাক্তার দেখিয়েছেন কোনো সময়? না না, দেখো। আচ্ছা, বয়স হচ্ছে কত বললেন? 29। 29 বছর। চেহারা কেমন, ভারী না পাতলা? হ্যাঁ, মিডিয়াম আসছে। আচ্ছা,
দেখুন, আমাদের যে এই শ্বাসকষ্টটা হয় তার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে শরীরে অক্সিজেনটা কম সাপ্লাই হচ্ছে। এটা কেন হয় একটু বুঝতে হবে। আমাদের দেখবেন এই যে লাংসটা রয়েছে, বুকের মধ্যে আমাদের লাংস থাকে, তার ঠিক নিচেই একটা পর্দা থাকে, যেই পর্দাটা মাসেল দিয়ে তৈরি এবং তার নাম হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, এই পর্দাটার কাজ কি, মানে কিভাবে ফাংশন করে, যখন আমরা নিঃশ্বাস খুব বড় করে নিই পর্দাটা নিচের দিকে চলে যায়, আমাদের লাংসটা পুরো ভর্তি হয়ে যায়, লাংসটা ফুলে ওঠে যে বেলুনের মতো, তখন আমরা শরীরে বেশি অক্সিজেন নিলাম। আবার যখন ছাড়বো তখন এই যে পর্দাটা বলছি সেটা ওপর দিকে ঠেলা দেবে, ঠেলা দিলে কি হবে, আমাদের লাংসটা ছোট হবে এবং যত বেশি ছোট হবে তত বেশি কার্বন ডাই অক্সাইড আমাদের লাংস থেকে বেরিয়ে যাবে। এই একটা পদ্ধতিতে আমাদের কিন্তু শরীরে অক্সিজেনটা প্রবেশ করে। এইবার যদি আপনার ওই পর্দাটা ভালো করে নিচের দিকে না নামে তাহলে আপনার দেখবেন যে আপনার বেশি করে নিঃশ্বাস নিতে পারছেন না। তখন আপনি কি করেন, ওই যে যখন আপনার নিঃশ্বাসের কষ্ট হয় তাড়াতাড়ি নিঃশ্বাস নিচ্ছেন, মানে অল্প অল্প করে নিঃশ্বাস নিতে হচ্ছে, আর অক্সিজেন চাইছে, ব্রেন চাইছে, হার্ট চাইছে, কারণ ওরা তো পাম্প করে, তখন তার জন্য আপনি তাড়াহুড়ো করে নিঃশ্বাসটা নিচ্ছেন এবং নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। যেটা আমাদের করতে হবে, আমাদের কিছু অভ্যাসের মধ্যে থাকতে হবে, যোগাসন, প্রাণায়াম, কিছু হাঁটা চলা, ঠিক আছে, কিছু ব্যায়াম এর মধ্যে থাকতে হবে, যাতে আমাদের শরীরের এই যে মেকানিজমটা, এই পদ্ধতিটা ঠিক মতো কাজ করে, ওপরে নিচে নামার পদ্ধতিটা, লাংসটা বড় হয়ে যাওয়া, এই পদ্ধতিটা যখনই ঠিক মতো কাজ করবে দেখবেন আপনার নিঃশ্বাসের কষ্টটা কিন্তু কম হচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথাটা, যখনই দেখবেন নিঃশ্বাসের একটু কষ্ট হচ্ছে শরীরে এরকম, আপনি উপুড় হয়ে শোয়ার চেষ্টা করবেন, সোজা হয়ে না, চিত হয়ে না। ঠিক আছে, চিত হয়ে শুলে কি হয়, আমাদের কষ্টটা বেশি হয়, কারণ আমাদের লাংসের ওপরে হার্টটা চলে আসে, তখন একটা চাপ বেশি খায়। যদি আপনি উপর হয়ে যান দেখবেন আপনার শরীরে অক্সিজেন মাত্রা কিন্তু বাড়বে, যত অক্সিজেনের মাত্রা বাড়বে তত নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট কম হবে, এটা মাথায় রাখবেন। এইবার যেটা হচ্ছে, এটা ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট আপনি দুভাবে করবেন। একটা হচ্ছে আমাদের কাছে আসবেন, আমরা আপনাকে পরামর্শ দেব, ওষুধপত্র দেব, ঠিক আছে, যেটার জন্য এটা আপনার কিন্তু আস্তে আস্তে পার্মানেন্টলি যে ভেতরের সমস্যাগুলো থাকছে সেগুলো ঠিক হয়ে যাবে। মিউকাস জমে যায় অনেকের, যাদের অ্যাজমা আছে তাদের কি হয়, কফটা জমে যায় ভিতরে, টাইট হয়ে যায়, লাংসটায় কষ্ট হয় মাঝে মাঝে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এগুলো বাড়ে, অ্যালার্জির ধাত বেশি থাকে তাদের, সেখান থেকেও বাড়তে পারে, অনেক সময় মানসিক চাপের থেকে বাড়তে পারে। ঠিক আছে, তো এগুলোর থেকে সেগুলো বাড়ে। এবার আপনার দেখতে হবে সেটা কি আপনার অ্যাজমা হয়েছে বা ওই ধরনের কিছু হয়েছে কিনা, সেগুলো সব কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে নেব। আপনি শুধু আসবেন, এসে বলবেন সমস্যা, আমাদের ডাক্তারবাবুরা আপনাকে সঠিক পরামর্শ দেবে এবং ট্রিটমেন্ট ওইভাবে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদের যে কোনো কোয়ারিজের জন্যই আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবু কখন বসছেন, কোন চেম্বারে বসছেন, কিংবা কখন কাকে আপনারা দেখতে চাইছেন, এই যে সমস্ত খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করলেই কিন্তু বিস্তারিত জানতে পারবেন। স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে অনেকেই যে বলছেন যে হাতে কিংবা পায়ে হঠাৎ করে একটা ক্র্যাম্প এসে যাচ্ছে, তো এটার যদি লক্ষণগুলো একটু বলেন দর্শকদের। মানে মানে ক্র্যাম্প চলে আসছে, কারণটা বলছি কেন আসছে। ক্র্যাম্পটাই একটা ধরুন লক্ষণ, ঠিক আছে। ক্র্যাম্প যে হচ্ছে বিশেষ করে দেখবেন কাফ মাসেলের মধ্যে হয়, হাঁটুর নিচে পেছন দিকে ধরে, আবার অনেকে আর দেখবেন জিনিসটা হঠাৎ হয়, বিশেষ করে হয় যখন রাত্রিবেলা আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ চিৎকার করে ওঠে এক একজন। ঠিক আছে, এইখানে দুটো ব্যাপার আছে। দুটো ব্যাপার কি আছে, যে আপনার শরীরে মিনারেলসের ঘাটতি হতে পারে, হ্যাঁ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর ঘাটতি হয়, বিভিন্ন মিনারেলসের ঘাটতি হলে এটা কিন্তু হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার মাংসপেশিগুলো সঠিকভাবে কাজ করে না, সক্রিয়ভাবে কিন্তু কাজ করে না, কারণ আপনি যেটা বললেন 10 ঘন্টা 8 ঘন্টা মানে চেয়ার টেবিলে বসেই কাজ করছে। কি করতে হবে, আপনার মাথায় রাখতে হবে, আপনি মাঝে মাঝে, এটা যারা চেয়ারে বসে কাজ করছেন তাদের জন্য কিছু ব্যায়াম বলছি, সেটা হচ্ছে মাঝে মাঝে বসে আপনি পাটা নাড়াবেন। পাটা আপনি যেভাবে মানুষ সেলাই মেশিনে পা দিয়ে সেলাই মেশিনটা চালায় সেইভাবে আপনি কিন্তু আপনার পাটাকেও মাঝে মাঝে এইভাবে করবেন। এটা করলেই কিন্তু আপনার যে মাসেলগুলো, আমি কাফ মাসেলের কথা বললাম, সেগুলোর উপরে কিন্তু চাপ পড়বে, যখনই চাপ পড়বে দেখা যাবে ওখান দিয়ে আপনার ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে। এইটা একটা গেল। তাছাড়া আরেকটা করতে পারেন, বালতির মধ্যে 40 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেডের আপনি জল নেবেন,
টেম্পারেচারে জল থাকবে, সেখানে আপনি আধ ঘন্টা হাঁটুর নিচ অবধি কিন্তু পাটাকে ডুবিয়ে বসে থাকবেন। এতেও আপনার ব্লাড সার্কুলেশনটা বাড়বে। যখনই ব্লাড সার্কুলেশন গুলো বাড়বে, আপনার শরীরের যে বিভিন্ন অবস্ট্রাকশন গুলো সেগুলো কিন্তু কমে যায়। ব্লাড যখনই সুন্দর করে পাস হয়, সেখানে ব্যথা কমে যায়। এবং গরমে নার্ভ কিন্তু অ্যাক্টিভ হয়, ঠিক আছে? তখনই কিন্তু দেখা যাবে নার্ভগুলো আপনার আরো মানে সচল হয়েছে, ভালো মতো ফাংশন করছে, আর এই ক্র্যাম্পগুলো তখন কিন্তু আসবে না। আর এইটার জন্য প্রপার ট্রিটমেন্ট আছে। যদি আপনি চান আমাদের সাথে এসে প্রপার ট্রিটমেন্ট করালে এটার একটা পার্মানেন্ট সলিউশন আপনি পেয়ে যাবেন। স্যার, আলোচনায় আসবো। একজন বন্ধু উপস্থিত আছেন। স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাগনান থেকে তনয় বলছি। হ্যাঁ বলুন তনয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আচ্ছা বলুন, আপনার আগে বয়সটা বলবেন। বয়স হচ্ছে 37। 37। এবার বলুন কি শারীরিক সমস্যা আপনার? সমস্যাটা হচ্ছে আমার এই ঠান্ডার সময় গা হাতটা পুরো ফেটে যাচ্ছে, আচ্ছা। মানে কোনো কিছু মাখলেও সেটা ক্লিয়ার করা যাচ্ছে না। আচ্ছা, হুম। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, শীতের সময় যে কোনো মানুষেরই কিন্তু শরীরের যে আর্দ্রতাটা ওটা কমতে থাকে, মানে ময়েশ্চার যেটা শরীরের মধ্যে থাকে সেটা কিন্তু কমতে থাকে। যার যতটুকুই থাক তার থেকে কিছুটা হলেও কমবে। এবার ধরুন, যাদের নর্মাল স্কিন, তাদের স্কিনটা কেমন আস্তে আস্তে ড্রাই স্কিনের দিকে চলে যায়, আর যাদের ড্রাই তাদের আরো বেশি ড্রাই হয়ে যায়। এর ফলে কি হয়, স্কিন ফাটা শুরু করে, ঠিক আছে? এইবার এটার জন্য দুটো তিনটে জিনিস আপনার করতে হবে। প্রথম হচ্ছে যত্ন নিতে হবে। স্কিনের যত্ন কিভাবে নেবেন? কোনো ময়শ্চারাইজিং ক্রিম হোক, বা নারকেল তেল হোক, সরষার তেল হোক, শরীরের মধ্যে কিন্তু আপনার মাখতে হবে। এইটার মেন কারণটা হচ্ছে আপনার স্কিনটাকে তেল তেল করা না। এটার মেন কারণ হচ্ছে যে জলটা আপনি খাচ্ছেন সেটা তো শীতকালে উবে যায়, মানে ইভাপোরেশন হয়, ঠিক আছে? যেমনি এসিতে থাকলে হয়, সেম জিনিস কিন্তু শীতকালে হয় অটোমেটিক টেম্পারেচারের জন্য। তো সেইখানে যখন এটা উপে যাচ্ছে, অটোমেটিক সেটাকে গার্ড করবে, আপনার লোমকূপগুলোকে ব্লক করবে, যাতে আপনার ওখান দিয়ে আপনার শরীর থেকে জলটা বেরিয়ে না যেতে পারে। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত কথা হচ্ছে, এটা তো আপনি আটকালেন, এবার ভেতরেও তো জিনিসটা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। এবার স্কিনের কন্ডিশন ভালো হয় যদি আপনি শরীরের মধ্যে ভিটামিন ই এবং ভিটামিন সি জাতীয় খাদ্য খাবার বেশি খান। এগুলো কোথায় পাবেন? ভিটামিন সি জাতীয় খাবার আপনি বেশি পাবেন যেখানে আপনার টক জাতীয় ফলগুলো রয়েছে, ঠিক আছে? তার মধ্যে ধরুন আপনি এই শীতকালে কি পাবেন, কমলা লেবু পাবেন। এটা আপনি যত খুশি খান, কোনো ক্ষতি নেই। আচ্ছা, তার পাশাপাশি আবার কি হচ্ছে, ক্যাপসিকাম খুব যেটা শীতকালে পাওয়া যায় সেটা খাবেন, সেটার মধ্যেও ভিটামিন সি কিন্তু খুব ভালো রয়েছে। আবার তার সাথে ভিটামিন ই, বিভিন্ন ভেজিটেবলস যেগুলো শাকসবজি পাওয়া যায় বাজারে, সেগুলো সব ধরনের মিলিয়ে মিশিয়ে খেতে থাকবেন, দেখবেন ভিটামিন ই এবং তার সাথে সাথে যত রকম ভিটামিনস আছে শরীরে কিন্তু ঠিক মতো যাচ্ছে। আরেকটা হচ্ছে ভিটামিন এও খুব ভালো কাজ করে। যেসব হলুদ রঙের ফল এবং সবজি থাকে তার মধ্যে ভিটামিন এ খুব বেশি থাকে, সেগুলোও খাবেন। এবার কোনো নির্দিষ্টভাবে আপনার নিয়ম মেনে মেনে খেতে হবে না, এটা খাবো না ওটা খাবো। সবচেয়ে ভালো হচ্ছে এই সিজনে কমলা লেবু খাবেন। তার পাশাপাশি যেসব সবজি এই সিজনে দাম কমে যায়, বুঝবেন সেইটাই এই সিজনে তৈরি হয়, এবং এই সিজনের জন্যই ভগবান সেটাকে তৈরি করেছে, প্রকৃতি তৈরি করেছে, ঠিক আছে? সেগুলোকে বেশি বেশি করে খেতে থাকবেন, অটোমেটিক দেখবেন আপনার স্কিন কিন্তু ভালো হতে থাকবে। এটা দুটো করুন এবং আমাদের কাছে একবার আসবেন, দেখে নেব। যদি আপনার ভেতরে কোনো সমস্যা থেকে থাকে তার ট্রিটমেন্ট কিন্তু আমাদের কাছে থাকবে। আপনি একবার এসে আমাদের সাথে কনসাল্ট করে নেবেন। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যদি নিজেকে সুস্থ এবং নিরোগ জীবন দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনপি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনার যে কোনো রকম শারীরিক সমস্যারই শুশ্রূষা করা হয়ে থাকে। এখানকার অভিজ্ঞ যে সকল ডাক্তারবাবুরা রয়েছেন তারা কিন্তু আপনাদের সমস্যা শুনবেন এবং সমস্যা শুনেই কিন্তু যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট, সেই রুট ট্রিটমেন্টই আপনাদের জন্য করবেন। কারণ ভীষণ প্রয়োজনীয় কিন্তু রুট ট্রিটমেন্ট, কারণ যে কোনো রোগের যদি রুট ট্রিটমেন্টটা না হয়ে থাকে তাহলে কিন্তু আবারও ফিরে ফিরে আসার সম্ভাবনাটা রয়েই যায়, এবং তার জন্যই কিন্তু রুট
ট্রিটমেন্টটা ভীষণ দরকার, এবং এই রুট থেকেই যারা ট্রিটমেন্ট করেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আপনারা কিন্তু ইতিমধ্যেই হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুরে, এবং দক্ষিণ 24 পরগনাতে কিন্তু আমতলাতেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের টেকনিক। তো আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একজন বন্ধু উপস্থিত, জেনে নেব কে। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ, অনেক স্বাগত আপনাকে, বলুন বলছি কে আমি বলছেন। হুগলি থেকে বলছি, হুগলির মধুসূদনপুরে থাকি। হ্যাঁ, আমার মানে জিভের মধ্যে না একটু ডিমি ডিমি বেরোচ্ছে, মানে জিভের সাইডে, পাখার জিভের উপরটাতে না, আর মুখের আশেপাশে মানে একটা আলাদা রকমের পেন হচ্ছে। মানে এর আগে আপনি কোনো ডক্টর কনসাল্ট করিয়েছেন? না, কবে থেকে হয়েছে এটা? এটা হচ্ছে 2-3 দিন ধরে হচ্ছে। মুখের আশেপাশে পেইন হচ্ছে? হ্যাঁ, মুখের মানে ভিতরে ধরুন মাড়ির সাইডে, হ্যাঁ, বা মাড়ির উপর দিকে বা জিভের সাইডে পুরো পেন হচ্ছে। আর বলছেন গুড়ি গুড়ি বেরিয়েছে, এটাও 2-4 দিন হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কি কিছু মুখের এমন? উপরে না কিন্তু সাইডে। আচ্ছা, বুঝতে পেরেছি। ওখানে কি কোনো রকম সাদা সাদা দাগ হয়েছে, মানে জিভের পাশে বলছেন তো, বা দাঁতের দিকে বলছেন তো, সাইড গুলোতে? হ্যাঁ হ্যাঁ, সাদা না তো লাল হয়ে আছে। লাল হয়ে আছে পুরো? আচ্ছা, আপনি একটা কাজ করবেন, দেখুন এই ব্যাপারটা যতক্ষণ চোখের সামনে না দেখা যাবে আপনাকে বোঝানো যাবে আমি মানে গরম জলও খাচ্ছি, তাও কিছু হচ্ছে না। না, ওটা না, গরম জল দিয়ে ওটা কমবে না। আপনার যেটা করতে হবে, একবার এসে দেখাতে হবে, ঠিক আছে? আপনার কাছাকাছি আমাদের যে চেম্বার আছে সেটাকে দেখান। আর এখন খুব বেশি অতিরিক্ত মশলা জাতীয় খাবারগুলো খাবেন না, কারণ তাহলে ব্যথাটা বা জ্বালাটা বাড়তে পারে। কি হয়েছে একবার বোঝার দরকার আছে। আর বাইরের খাবার এখন খাবেন না, পারলে ননভেজটা অ্যাভয়েড করুন। এইভাবে আপনি আসুন, কারণ হচ্ছে বডিকে ডিটক্সিফাই করতে গেলে আমাদের যেসব জিনিস পশু থেকে বা পাখি থেকে তৈরি, সেই সব খাবারগুলো কিন্তু আমরা পুরো অ্যাভয়েড করতে হবে। আমাদের কিন্তু একদম ভেষজ খাদ্য খাবার, যেগুলো মানে কি বলবো, ভেজিটেবলস জাতীয়, মানে মানে হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। ভেজিটেরিয়ান ফুডস যেগুলো, সেগুলো খাবেন। এমনকি দুধের প্রোডাক্টও এখন খাবেন না। আর আমাদের হেল্পলাইনে কল করে নিন, আপনার কাছাকাছি কোথায় চেম্বার আছে ওখানে এসে দেখিয়ে দিন। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আপনারা মেচেদাতে পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, খড়গপুরে কিন্তু পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর আর দেকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, কাকদ্বীপে পাবেন ডক্টর এস খাকে, পুরুলিয়ায় পাবেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাবেন ডক্টর এস খাকে, বোলপুরে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটিতে পাবেন ডক্টর এস ঘোষালকে, এবং ডিব্রুগড়েও কিন্তু পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা, শিলচর এবং আলিপুরদুয়ারে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সমাধান যারা আয়ুর্বেদিক পদ্ধতিতে করে দিতে পারে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট, একদম রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই কিন্তু করা হয়ে থাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে পেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ঘাড়ে পেন হচ্ছে কিংবা কোমরে পেন হচ্ছে, যে সকল মানুষেরা তারা হয়তো একটু ঘরোয়া পদ্ধতিতেই একটু ঘাড়ে হয়তো সেক নিয়ে নিল, মানে গরম সেক, কিংবা কোমরে হয়তো ঠান্ডা সেক নিয়ে নিল। এই যে অজান্তেই যে স্যার এই যে সেকগুলো তারা নিচ্ছেন, এটা কতটা প্রযোজ্য হচ্ছে সেই ব্যথার ক্ষেত্রে যদি একটু বলেন। একদম, একটু আগে আমি বললাম যে ঠান্ডায় কিন্তু আমাদের ব্যথার সেটা প্রকোপটা বাড়ে, কারণ আমাদের বায়ু ব্যাপারটা কিন্তু ঠান্ডায় বেড়ে যায় শরীরের মধ্যে, ঠিক আছে? আমাদের খাদ্য খাবারের ধরন, প্রকৃতি, সবকিছু নিয়ে। এটার জন্যই প্রথম কথা হচ্ছে যে সেক, যেটা সাধারণত মানুষ যখন চোট পাবে, কোনো রকম চোট পেয়ে যায়, সেই চোট পাওয়ার পর তখন কিন্তু আমাদের মোটামুটি 72 ঘন্টা অবধি ঠান্ডা সেক দিতে হয়, ঠিক আছে? যাতে ওই ফোলা ভাবগুলো কমে, ইনফ্লেমেশন হয়, চোট পায়,
আঘাত পায় এবং যাতে ব্যথার অনুভূতিটা কম হয়। কিন্তু যেটা ক্রনিক পেন, যেটা পুরনো পেন, সেখানে কিন্তু আমরা আমরা ঠান্ডা জল না দিয়ে সেখানে কিন্তু ঠান্ডা সেক না দিয়ে গরম সেক দেওয়া উচিত, কারণ সেখানে যাতে আমার ব্লাড সার্কুলেশনটা ভালো করে বাড়ে। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে, ব্লাড সার্কুলেশন যখনই ভালো হবে সেই জায়গায় কিন্তু অবস্ট্রাকশন আসবে না এবং তখন ব্যথার প্রকোপটাও কিন্তু কমবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার কেউ নিজে থেকে নিজের মতো করে দিল বা কোথাও দেখলো, সেগুলো থেকে অনেক বেশি উপকার হবে সেই ব্যক্তির যদি সে একবার ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে নেয়। আমাদের এখানে সব ব্যবস্থা আছে এবং যেটা আছে, আমরা কি করি, ঠান্ডা সময় আমরা গায়ে গরম কাপড় কেন পরি? ঠান্ডা লাগে বলে পরি, সেটা তো একটা ব্যাপার যে আমাদের টেম্পারেচারটা অসহ্য হয়। তার সাথে সাথে এটাও হয় যাতে আমাদের শরীরের ভেতরের টেম্পারেচারটা না মানে ফ্লাকচুয়েট করে, ঠিক আছে? দেখুন, গরমকালে তো ঠান্ডার মধ্যে ঠান্ডা মানে গরমকালে ঠান্ডা জল দিয়ে করলে আমাদের ঠান্ডা লাগছে না, কিন্তু শীতকালে করলে ফট করে কাউকে ধরে নিচ্ছে। তার একটা কারণ হচ্ছে যে এই যে টেম্পারেচার ফ্লাকচুয়েট করছে বাইরে, তার কিন্তু হঠাৎ করে শরীরের ভিতরে তার প্রভাব পড়লে কিন্তু এই ঠান্ডাটা লেগে যায়, যদি তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা কম থাকে, ঠিক আছে? তো এর জন্যই ফট করে এরকম ঠান্ডা জল দিয়ে সেক দিয়ে দিলাম বা ঠান্ডা জিনিস দিয়ে বরফ সেক দিয়ে দিলাম, একেবারেই নয়। আমাদের কাছে আসুন, আমরা দেখবো, দেখে বলে দেবো। হ্যাঁ, অবশ্যই ক্রনিক ডিজিজের জন্য দেখা গেছে যে গরম জলে যখন করা হয় ব্যথাটার, গরম মানে গরম কিছু সেক দেওয়া হয় ব্যথার জন্য, সেটা কিন্তু অনেক বেশি উপকার হয়। স্যার, আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ঢাকা থেকে দীপ মান্না হচ্ছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার বয়সটা বলবেন? বয়স 17। আচ্ছা, এবার বলুন কি শারীরিক সমস্যা আপনার? সমস্যা আমার দাদু মানে গায়েতে মানে কাটা কাটা পড়ছে, দাদের মতন কতকটাই, কিন্তু ওইটা মানে ভালো হচ্ছে, মলম মাখছি বা ডাক্তার দেখেছি, ঠিক ভালো হচ্ছে না। এটা যদি আয়ুর্বেদিক এটা হতে সমাধান হয় তাহলে তো চেষ্টা করলাম যদি লাইনটাতে ডাক্তারবাবু বলে। আচ্ছা, আপনার যেটা হয়েছে এটা কোন জায়গায় হয়েছে? গায়ে হাতে হচ্ছে, গায়ে পিঠে হচ্ছে। ওটা কি চামড়ার মতো খোসা 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 মতো ওঠে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা যতটুকু আপনার মনে হচ্ছে আপনার কথা শুনে যে এটা এমনি নর্মাল এরকম দাদের মতো না, এটা সোরিয়াসিস বলা হয়, ঠিক আছে? এবং এটা কিন্তু চট করে চলে যায় না, কিন্তু আয়ুর্বেদে কিন্তু আমাদের এর চিকিৎসা আছে। তার কারণ আছে যে আমাদের শরীর বডিকে ডিটক্সিফাই করতে পারে, মানে আমাদের শরীরের যে টক্সিন সেটাকে আমাদের আয়ুর্বেদ মতে ডিটক্সিফাই করা যায়, এবং যখনই ডিটক্সিফাই হবে তখন কিন্তু শরীরের ভিতরে কোনো জার্ম থাকবে না এবং ওষুধের গুণাগুণ বেড়ে যাবে, আলটিমেটলি আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটার জন্য একবার আসুন, ফেলে রাখবেন না, কারণ এটা খুব খারাপ সমস্যা। আর এটা অবশ্যই আছে, কিন্তু শুধু ফোনে শুনলে হবে না, আপনার আসতে হবে, দেখাতে হবে, কি ওষুধ খেতে হবে সেগুলো আমাদের এখান থেকে সব প্রেসক্রিপশন হবে, সেইভাবে চললে দেখবেন আস্তে আস্তে জিনিসটা কমছে। অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আমরা নিচের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। স্যার, আমরা যে ফোনগুলো পাচ্ছি এই মুহূর্তে কিন্তু প্রত্যেকেরই দেখছি এটা কমন প্রবলেম, সেটা হচ্ছে একটা স্কিন জনিত সমস্যার মধ্যেই কিন্তু প্রত্যেকটা মানুষই যাচ্ছে। তো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এর কি রকম ভাবে ট্রিটমেন্ট রয়েছে যদি একটু দর্শকদের বলেন। দেখুন, স্কিনের ট্রিটমেন্ট অনেক রকম হয়, তার মধ্যে কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো আপনার সৌন্দর্যের ব্যাপার আছে। প্রথমে আমি আসবো যে আমাদের এখানে যে ট্রিটমেন্টগুলো আছে, ধরুন দাঁত, হাজা, তারপরে সোরাইসিস যেটা বললাম, বা স্কিনের অন্য কোনো অ্যালার্জি, এগুলোর জন্য কিন্তু বাইরে থেকে আপনি কিছু ট্রিটমেন্ট করলেন, শুধু মলম লাগিয়ে দিলেন, তাতে সারবে না। ভেতর থেকেও কিন্তু আপনার রোগটাকে সারাতে হবে, কারণ দেখতে হবে সেখানে আপনার অ্যালার্জিটা কত আছে, অ্যালার্জিটা অতিরিক্ত আছে কিনা, বা কি থেকে হচ্ছে, সবকিছু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? তো সেগুলোর জন্য আপনার এখানে আসতে হবে, এসে দেখাতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে আয়ুর্বেদ মতে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এর পাশাপাশি কিছু কতগুলো স্কিনের সমস্যা আছে যেগুলো হচ্ছে আপনার সৌন্দর্যকে নষ্ট করে। যেমন ধরুন আপনার সেতির সমস্যা হতে পারে, ঠিক আছে, সেটা সৌন্দর্যকে নষ্ট করছে। তারপরে ধরুন আপনার বলবো যে আপনার মেচেদার সমস্যা, কালো দাগ, মুখ কালো হয়ে যাচ্ছে, এইগুলো সৌন্দর্যকে নষ্ট করছে। আপনার মুখেতে আঁচিল থাকছে, এগুলো সৌন্দর্যকে নষ্ট করছে। বা দেখা যাচ্ছে যে আপনার বয়সের ছাপ পড়ে যাচ্ছে স্কিনের মধ্যে, তো সেগুলোর জন্য কিন্তু বাইরে থেকে ট্রিটমেন্ট কিছু করতে হবে।
বাইরে থেকে কি যে ট্রিটমেন্টগুলো সেগুলো এনবিপিরই আরেকটা ডিভিশন আছে যেটাকে লা এলিগেন্স বলা হয়, আরেকটা পার্ট আছে যেটাকে লা এলিগেন্স বলছি আমরা। সেই লা এলিগেন্সে কিন্তু আপনি এই সৌন্দর্যের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট পাবেন, যার মধ্যে আমি যেই প্রবলেমগুলো বললাম এগুলোও আছে। তাছাড়া আরো অনেক ধরনের প্রবলেম আছে যেগুলো স্কিনের সৌন্দর্য নষ্ট হচ্ছে, চুলের ক্ষতি করছে, চুল টাক পড়ে যাচ্ছে, নতুন চুল আসছে না, এগুলোর ট্রিটমেন্ট সবগুলো কিন্তু আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন। স্যার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সিজন চেঞ্জে কিন্তু বেশিরভাগটাই প্রবলেম কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, তো লা এলিগেন্সে কি বাচ্চাদের জন্য কোনো রকম ট্রিটমেন্ট রয়েছে? মানে বাচ্চাদের কি সমস্যার কথা বলছেন বলুন। স্যার অনেকেই আছে বাচ্চাদের এই মুহূর্তে বলছে একটু স্কিনটা রাফ হয়ে যাচ্ছে, কিংবা এই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, তখন একটু ড্রাইয়ের সমস্যা হয়ে যাচ্ছে, তো এই জন্য স্কিন জনিত কোনো সমস্যার কি সমাধান হ্যাঁ, রয়েছে? বাচ্চা বলতে দেখুন একদম ছোট বাচ্চাদের জন্য ওগুলো দরকার পড়ে না, প্রপার কেয়ার নিলেই হয়ে যায়। ঠিক আছে, তাকে ভালো করে ময়েশ্চারাইজিং করাতে হয়, স্নানের আগে ভালো করে ধরুন তেল মেখে তাকে স্নান করান। ঠিক আছে, একদম পিওর তেল, যত পিওর পাবেন তত ভালো, এইভাবে ইউজ করতে হবে। আমরা রেকমেন্ড করি অনেক সময় অলিভ অয়েল। অলিভ অয়েলটা কি, যে পিওর অলিভ অয়েল, যেটা খাবার অলিভ অয়েল। ঠিক আছে, অনেক রকম ব্র্যান্ড আজকাল বেরিয়ে গেছে, তারা অলিভ অয়েল দিয়ে চালিয়ে দিচ্ছে, কিন্তু ওগুলো আর্টিফিশিয়াল, ওগুলো নয়। যেটা খাওয়া যায়, পিওর কোনটাকে বলবেন, যেটা আপনি খেতে পারেন সেটাকে পিওর বলা যায়। ঠিক আছে, যার মধ্যে অন্য কোনো কিছু ভেজাল মেশানো নেই, একদম অথেন্টিক পিওর অলিভ অয়েল সবার গায়ে মাখা যায়। এবং দেখবেন অলিভ মানে কি, অলিভ হচ্ছে জলপাই, জলপাইয়ের তেল। জলপাই পাওয়া যায় কখন? শীতে, শীতেই জলপাই তৈরি, মানে গাছে তৈরি ফলে আর কি। ঠিক আছে, তো তার মানে এটা শীতকালে ব্যবহার করার জন্যই কিন্তু তেলটা আমরা ইউজ করতে পারি, তাতে কোনো অসুবিধা হবে না। সেই তেল দিয়ে গায়ে মাখুন বাচ্চাদের, সেটা ভালো। তাকে ফল খাওয়াবেন, ফলের মধ্যে যেটা বললাম ভিটামিন সি জাতীয় ফল, সেগুলো খাওয়াবেন, সবজি খাওয়াবেন, গাজর খাওয়াবেন বিভিন্ন, তারপরে বিভিন্ন ধরনের গ্রিন ভেজিটেবলস খাওয়াবেন, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়াবেন, দেখবেন এমনিই ওর স্কিন ভালো হয়ে গেছে। ঠিক আছে, আর যারা ধরুন অল্প বয়সের থেকে একটু বেশি, মানে যারা ধরুন টিনেজার, 13-14 বছর থেকে 19 বছর 20 বছর যারা বয়স, তাদের ক্ষেত্রেও কিন্তু স্কিনে প্রবলেম হয়। বিশেষ করে দেখা যায় যে ব্রণর সমস্যা, খুশকির সমস্যা, এইগুলো কিন্তু তাদের ক্ষেত্রে বেশি দেখা দেয়। হ্যাঁ, তারও ট্রিটমেন্ট কিন্তু আছে, সেখানেও কিন্তু লা এলিগেন্সের ট্রিটমেন্ট আছে, যার মাধ্যমে আপনি আপনার এই ব্রণর সমস্যাগুলোকে প্রথমে কন্ট্রোল করতে পারবেন, তারপরে ওইগুলোকে কমিয়ে দিতে পারবেন। তার পাশাপাশি যেসব দাগ পড়ে যায় ব্রণ থেকে, গর্ত হয়ে যায়, সেগুলোকেও আপনি ঠিক করতে পারবেন। স্যার আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কি বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমার মাথা চুল পড়ে যাচ্ছে। আচ্ছা, হেয়ার ফল হচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ 1 মাস হয়ে গেল। 1 মাস, মানে আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন? না না না। এখন আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করাতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ শুনুন স্যার, বলছি। বয়স কত? বয়স 24 বছর। 24 বছর। স্মোক করেন? না না। আর রাতে ঘুম ঠিক মতো হয়? হ্যাঁ ঘুম ঠিকঠাক হয় না। আর পেটের কোনো সমস্যা আছে? না না না। পেটের সমস্যা নেই। ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন এই যে আপনার যে কন্ডিশনটা, রাতে ঘুম হয় না, ঠিক আছে, পেটের সমস্যা নেই, হজমের সাথেও কিন্তু আমাদের স্কিন, চুল, এগুলোর কিন্তু ভালো খারাপগুলো নির্ভর করে। তার পাশাপাশি হচ্ছে আপনার রাতে ঘুম হয় না, যখনই রাতে ঘুম না হবে আপনার স্ট্রেস হরমোনটা কিন্তু বাড়তে থাকে। এই স্ট্রেস হরমোনটা বাড়লে কিন্তু চুল পড়ার সমস্যা দেখা দেয়, দুর্বলতা হবে শরীরে, চুল পড়বে, তার সাথে সাথে দেখবেন যে চোখের নিচেও কালি পড়তে পারে। তো এই চুল পড়ার সমস্যাটা ঠিক করতে গেলে এর ট্রিটমেন্ট আছে। মোটামুটি আমাদের এখানে এলে কয়েক মাসের মধ্যে দেখবেন আপনার যে অতিরিক্ত মাত্রায় চুল পড়ছে সেটা ঠিক হয়ে নর্মাল হয়ে যাবে। দ্বিতীয়ত, যে জায়গায় দেখছেন যে টাক হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, সময় থাকতে যদি আসতে পারেন, যেখানে চুলের গোড়াগুলো বেঁচে আছে সেগুলোর মাধ্যমে যদি আপনি ট্রিটমেন্ট করেন, দেখিয়ে নেন তাড়াতাড়ি, তাহলে দেখা যাবে সেখান থেকে আবার নতুন চুল আসছে, কোনো সার্জারি ছাড়া। আমাদের এখানে ওই ব্যবস্থাগুলো কিন্তু সব আছে। তো হেল্পলাইন নাম্বারে একবার কল করে এসে দেখিয়ে নিন। এনপি প্রাণী অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মাধ্যমে মানুষদের সত্যি সত্যি সুস্থ হয়ে উঠছেন, দেখে নেব আমরা তারই একটা ঝলক। কোথায় বাড়ি? বাড়ি খাসমুড়ি। কী রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপারও আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি হচ্ছে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না। ট্রিটমেন্ট করেননি, সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন। হ্যাঁ। ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন?
ওনার ট্রিটমেন্টে ভালোই আছে, মানে খুবই ভালো আছে। খুবই ভালো। হ্যাঁ, তার মানে এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং অনেক- খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে। হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট। আপনার নাম? বিপ্লব বিশ্বাস। কোথায় বাড়ি? গোয়ালিয়র। কি সমস্যা আপনার? আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি এখন ইনসুলিন control-এ নিতেন? আছে। আমি আগে ইনসুলিন নিতাম। এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? মানসুরা বেগম। কোথায় বাড়ি? আমার নালিকুল। কি রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম আর লিভারে, ফ্যাটি লিভার? আর ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো, তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন? না, নিইনি। আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানায় চলে গেছে, আচ্ছা। তোমার অপারেশন করলে তুমি আর ইয়ে করতে পারবে না, উঠতে মানে পারতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারেন্টি ওরা দেবে? না, গ্যারান্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বিশর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছি, আমার অনেকটা রোগ সরে গেছে, আচ্ছা, মানে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন? অনেক বেটার আছি, ভালো আছি। তার মানে এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটাই সুস্থ। সুস্থ আছি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, হাতের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব ছিল। আচ্ছা। এখন সুগারটা এখন পুরো কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা মানে ওষুধ খেলে ভালো থাকতেন ওষুধ আবার? খেলে ভালো হতো, আবার আচ্ছা, আরম্ভ হয়ে যেত। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের ওপর। 2 মাসে। এখন আপনি সুগারটায় কিরাম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভারতী পাল, কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করিয়েছি, কতদিন ধরে ভুগছিলেন? তো যতদিন হচ্ছে ততদিনই ভুগি। মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হইলে বলে আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? আচ্ছা 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি, অন্তত প্রায় 5000 বছরের পুরনো একটি প্রাচীন পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই সমাধান করা সম্ভব। শুধুমাত্র শারীরিক না, মানসিকভাবেও আপনাকে কিন্তু আয়ুর্বেদ একদম সতেজ করে তোলে, কারণ মানসিকভাবেও সুস্থ থাকাটা আমাদের ভীষণ প্রয়োজন। আমরা এখন একটা এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেকেই কিন্তু ছুটছি নিজেদের লাইফস্টাইল বলুন কিংবা নিজেদের কর্মক্ষেত্রে একটা সুন্দর স্থান অর্জন করার জন্য, এবং এই স্থান অর্জন করার জন্য কিন্তু আমার আপনার প্রত্যেককেই কিন্তু সুস্থ থাকতে হবে, যেটা এখনকার দিনে ভীষণ প্রয়োজনীয়। আর সেই সুস্থ থাকার যে অঙ্গীকারবদ্ধ তারাই হচ্ছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই আপনার যে কোনো রকম শারীরিক সমস্যারই সমাধান করা হয়ে থাকে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরও একবার আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস ভাদুরীকে। স্যার, অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো বিভিন্ন রকম ভাবেই একটা এমন একটা ট্রানজিট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে প্রত্যেকটা মানুষই কিন্তু শারীরিক সমস্যার মধ্যে রয়েছে। স্কিনগত সমস্যা বলুন কিংবা শারীরিক সমস্যা বলুন, বিভিন্ন সমস্যা। আর এই সমস্যার মধ্যেই কিন্তু এখন একটা ভীষণ প্রচলিত একটা কথা আমাদের মধ্যে চলছে, সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। তো এই পঞ্চকর্মা থেরাপিটা অ্যাকচুয়ালি কি, যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, আয়ুর্বেদের একটা বড় অংশ হচ্ছে এই পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপি মানে হচ্ছে এখানে বিভিন্ন রকমের কিন্তু থেরাপির একসাথে সমন্বয় আর কি, ঠিক আছে? 5 রকম ধরনের সেখানে থেরাপি আছে।
কিন্তু শুধু 5 রকম থেরাপিটাই শেষ কথা নয়, 5 রকমের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। তো এটা পুরোটা ব্যাখ্যা করা এইভাবে যাবে না, আমি সাধারণের জন্য যেভাবে বোঝাচ্ছি। এই পঞ্চকর্মা থেরাপি হচ্ছে এমন একটা আয়ুর্বেদিক পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের শরীরকে নিরোগ করা যায়। নিরোগ মানে কি, আমাদের শরীরে আয়ুর্বেদ মতে বলা হচ্ছে যদি কোনো রকম বিষাক্ত কিছু শরীরে জন্মায়, শরীরের ভেতরে, তাহলে আমাদের রোগের সৃষ্টি হয়। এই বিষাক্ত পদার্থটাকে কি বলছি আমরা, যে আম বলা হচ্ছে আয়ুর্বেদিকের ভাষায়। আয়ুর্বেদের ভাষায় এটাকে আম বলা হচ্ছে। এই আম শরীরের যেখানে গিয়ে জমা হবে সেখানে একটা রোগের সৃষ্টি করবে। এটা যদি আমি মডার্ন ইসেতে বলি তাহলে এটাকে শরীরের মধ্যে টক্সিন, বিষাক্ত পদার্থ মানে হচ্ছে টক্সিন, যেটা শরীরকে ক্ষতি করতে পারে, সেই জিনিসটাই শরীর থেকে বের করে দেওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে এই পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে শরীরের থেকে এইটা টক্সিনটা বের করে দিলে শরীরটা কি হয়, শোধন করা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সেখানে আর কোনো রকম বিষাক্ত কিছু থাকতে পারলো না, মানে শরীরকে কিন্তু আমি একেবারে নিরোগ করতে পারলাম। এবার যখন ভেতরের কোনো রোগ থাকলো না, অটোমেটিক কি হবে, যে আমরা যে ওষুধ দিচ্ছি সেই ওষুধের গুণাগুণ বেড়ে যাবে, এবং ওষুধ কাজ করে যে কারণে রোগটা সৃষ্টি হয়েছে, মানে আমটা যে কারণে বা টক্সিনটা যে কারণে সৃষ্টি হয়েছিল সেই কারণটাকে ঠিক করে দেবে, এবং আম থেকে বা টক্সিন থেকে যে সব ক্ষয়ক্ষতিগুলো হয়েছিল অটোমেটিক সেগুলোকেও ঠিক করে দেবে। উদাহরণ দিলে বোঝা যাবে, ধরুন আপনার হাঁটুতে ব্যথা রয়েছে। হাঁটুতে ব্যথাটা হচ্ছে একটা সিম্পটম, আমরা যেটা বুঝতে পারি বা দেখতে পারি, যে কি হয়ে মানে ফিল করতে পারি, ঠিক আছে, ব্যথাটা অনুভূতি পাই। এইবার হচ্ছে যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো, সেখানে এক্সরে করা হলো, ছবি দেখা হলো, তার হাত পা ডাক্তারবাবুরা দেখে শুনে সবকিছু বোঝা গেল যে ওইখানে কি হয়েছে, হাড়ের মাঝখানের যে একটা রস মতো থাকে দুটো হাড়ের মাঝখানে গ্যাপে, সেই রসটা শুকিয়ে গেছে। রসটা শুকিয়ে যাওয়ার পর হাড় ঘষা খেয়ে সেখানে ক্ষয় হয়ে গেছে। এই যে পঞ্চকর্মার থেরাপি, তাতে কি হবে, যখনই টক্সিনটা বের করে দেওয়া হবে পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে, এবং যে 5 রকম ক্রিয়া এবং তার মধ্যে আরো অনেক ভাগ রয়েছে, সেইগুলোর মাধ্যমে কি হবে, ঔষধগুলো কিন্তু শরীরের ভিতরে প্রবেশ করতে পারবে। প্রবেশ করে ওই যে কি বলবো, লিকুইডটা নষ্ট হয়ে গেছে বা ফ্লুইডটা নষ্ট হয়ে গেছে সেগুলোকে তৈরি হতে সাহায্য করবে, এবং যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলোকে রিপেয়ার করবে ওষুধ। এই দুভাবে যখনই ট্রিটমেন্ট হবে, একজন ফলাফল কিন্তু খুব ভালো পাবে, এবং অনেক পুরনো ক্রনিক ডিজিজ যেগুলোকে ডাক্তার বলেছে অপারেশন ছাড়া হবে না, সেগুলো পর্যন্ত কিন্তু ইমপ্রুভ হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এবং লং টার্ম থাকবে। যতদিন না সে মানে আবার নিজের লাইফস্টাইল খারাপের দিকে নিয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত সে কিন্তু আর রোগাগ্রস্ত হবে না। আমরা যেভাবে গাইড করব সেভাবে যদি আপনি চলতে পারেন, রোগও সেরে যাবে, এবং ভবিষ্যতে এই রোগ নিয়ে আপনার আর কোনোদিন মাথা ব্যথা করতে হবে না। যদি নিজেকে সত্যি সত্যি একটু স্বাভাবিক সুন্দর Hello? গড়ে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনার যে কোনো রকম শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট করা হয়ে থাকে। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমার না মানে শীতকালটা পড়ার পর থেকে ঠিক হাত থেকে মানে ওই গলার উপর দিকটা থেকে একদম পিঠ পর্যন্ত খুব পেন হচ্ছে। আচ্ছা, আপনার আচ্ছা। বয়সটা কত একটু বলবেন? আমার 25 প্লাস। 25। চেহারা কেমন, ভারী না পাতলা? 7 কেজি ওজন। 60 কেজি। 60 কেজি ওজন। আপনার হাইট কত? হাইট 5.5। আচ্ছা, হাইট হিসাবে আপনার ঠিক আছে, কিন্তু আপনার চেহারা দেখে আপনার কি ভারী মনে হয় না মনে হয় ঠিক আছে? মানে বাঙালি তো বুড়ি একটু আছে। আচ্ছা, তার মানে ফ্যাটটা রয়েছে। আচ্ছা, এবার বলুন আপনার কাজের ধরনটা কি? আমার তো মানে নিজস্ব দোকান রয়েছে, তো দোকানে বসে রাখি আর পিছনে। আচ্ছা আচ্ছা, কোনো ব্যায়াম বা যোগাসন এসব করেন আপনি? না সেরকম তো করে টাইম পাই না। আচ্ছা, আর খাওয়া, দেখুন খাওয়া টাইমটা করতে হবে, পৃথিবীতে কোনো কিছুর টাইম থাকে না। আমরা যেটাকে প্রায়োরিটি দিই, মানে যেটাকে গুরুত্ব বেশি দিই, সেটার জন্য আমরা টাইম বার করি, ঠিক আছে? আমি বলছি এই ব্যাপারটা কেন করা উচিত। আরেকটা বলছি যে আপনার খাদ্য খাবারের ধরনটা বলুন। সকালের দিকে ওই ধরুন ভাত খাই,
দুপুরের দিকে মুড়ি আর রাত্রের দিকে রুটি পরোটা। আচ্ছা, ঘরোয়া খাবারই বেশি খান। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, আমি একটু আগে বলে নিই, এই যে সময় নেই, সময় নেইটা কিন্তু একটা অজুহাত। আজকে ধরুন আমি কোনো একটা কাজে রয়েছি, এবার আপনি আমাকে বললেন যে আমার সাথে আপনার দেখা করতে একটু, যে কোনো একটা বিশেষ ব্যাপারে আলোচনা করবেন। আমি বলে দিলাম সময় নেই। এই সময় নেইটাই আবার দেখবেন সময় আমি পেয়ে যাব যখন আমি যাদের যে কোম্পানিতে ধরুন কাজ করছি, সেইখানকার বস যদি আমায় বলে যে আপনার কিন্তু কাজ শেষের পর 1 ঘন্টা আমার কাছে টাইম দেবেন, আমার কিছু আলোচনা আছে, তখন কিন্তু আমি দেব। মানে যে কোনো ব্যক্তি টাইম তখনই বের করতে পারে যখন সে সেই কাজটাকে গুরুত্ব দেয়, প্রায়োরিটি দেয়। এবং আমাদের সবারই হাজার কাজ থাকে, কিন্তু গুরুত্ব অনুযায়ী আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কাজ আমার বাদ দিতে হবে। হয়তো সেটা আমি করব না, সেটা ফোন করে কাউকে দিয়ে করিয়ে নেব। এবার কোনটা করবেন না করবেন সেটা আপনার কাজের গুরুত্ব অনুযায়ী, কোনটা আপনার কাছে বেশি প্রায়োরিটাইজ। স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা সব সময় বেশি কম্প্রোমাইজ করি, সব সময়। আমরা অন্য কোনো রোজগারের দিকে তাকাতে গেলে কম্প্রোমাইজ করি না, আমরা কোথাও বেড়াতে এন্টারটেনমেন্টের জায়গায় গেলে সেখানে কম্প্রোমাইজ করি না, যেটা মন চাইছে তাই করছি। কিন্তু যখন স্বাস্থ্যের কথা আসছে তখন আমরা কিন্তু আমাদের জানি, আমরা এখন এমন কেউ নেই যে সে বোঝে না যে স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে, সবাই বোঝে, কিন্তু আমরা সেদিকে গুরুত্ব দিই না। আপনার রেস্টুরেন্ট আছে, আপনি বসে বসে কাজ করছেন, খুব ভালো। রেস্টুরেন্ট ধরলাম আমি 12 ঘন্টা চলছে, আপনি 12 ঘন্টাই টাইম দিচ্ছেন, কিন্তু আপনার নিজের জন্য আধ ঘন্টা তো টাইম দিতে পারবেন। এখন যদি ওই টাইমটা আপনাকে বলা হতো যে আপনার আরো 100টা ক্লায়েন্ট চলে আসবে আপনার রেস্টুরেন্টে, আপনার আরো 25,000 টাকা রোজগার বেশি হবে, তখন কিন্তু আপনি আরো আধ ঘন্টা আপনার দোকানটা খুলে রাখতেন, রেস্টুরেন্টটা খুলে রাখতেন, আপনি বসেও থাকতেন। কারণ কি, আপনি টাকাটাকে প্রায়োরিটি দিচ্ছেন। কিন্তু যখন আপনার স্বাস্থ্যের কথা আসছে, আপনি ভাবছেন এখন করে নিই, ভবিষ্যতে দেখে নেব, ভবিষ্যতে ওষুধ খেয়ে নেব। ছোটখাটো কোনো প্রবলেম হচ্ছে, দিনের পর দিন অ্যান্টাসিড খেয়ে নিচ্ছেন, ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছেন। এক একটা ব্যথার ওষুধে এমন এমন মানুষের সাইড এফেক্ট হয়, যাতে যে ব্রিদিং প্রবলেম, নিঃশ্বাসের কষ্ট হয়ে যাচ্ছে হঠাৎ করে। তাই কোনো কিছু নিজে থেকে ডাক্তারি করা কারোর জন্যই উচিত না। অবশ্যই একজন কনসালটেন্ট, অভিজ্ঞ ব্যক্তি যে এই নিয়ে কাজ করছে, তার সাথে কিন্তু পরামর্শ করা উচিত একটা ওষুধ খাবার আগে। আয়ুর্বেদিক চিকিৎসার কথা বলছি, এখানে যে মেডিসিনগুলো অ্যাপ্লাই করা হয়, হার্বাল মেডিসিন যেগুলো আছে, সেগুলোর কোনো সাইড এফেক্ট হয় না। তাই কেউ যদি একটু বেশিও খেয়ে ফেলে তাতে ক্ষতি হবে না। হ্যাঁ, তার জন্য নিজে থেকে আবার ডাক্তারি করবেন না, কারণ কোন ওষুধটা আপনার জন্য উপযুক্ত হবে আপনার জন্য পার্টিকুলারলি, সেটা বোঝার জন্য কিন্তু আপনার আসতে হবে আমাদের মতো সংস্থায়, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে আমাদের অভিজ্ঞ ডাক্তারবাবুরা সবাই নিজের অভিজ্ঞতা, নিজের শিক্ষা দীক্ষা অনুযায়ী একটা রোগকে ট্রিটমেন্ট করে। তার পাশাপাশি আমাদের নিজেদের ঔষধ, যেই ঔষধের গুণাগুণ কিন্তু অনেক বেশি। এটা ধরুন যারা আমাদের পুরনো পেশেন্টরা তারা জানেন। কারণ হচ্ছে অনেকেই আছে 6 বছর, 10 বছর, 40 বছরের এক একটা সমস্যা নিয়ে আমাদের এখানে এসছে, এবং অল্প কিছুদিন খাবার পরই কিন্তু তারা উপকার পাচ্ছে ওষুধ খাবার পর। তার পাশাপাশি তো আমাদের পঞ্চকর্মা থেরাপিটা রয়েইছে। তো আপনার যেটা করতে হবে, প্রথমে নিজেকে আধ ঘন্টা টাইম দিতে হবে। ব্যথাটা হচ্ছে, তার জন্য নিজে কিছু যোগ ব্যায়াম, যোগাসন আমাদের আছে, সেগুলো আপনার করতে হবে। তার পাশাপাশি কি হচ্ছে, প্রপার একটা ডায়েট মেনটেন করতে হবে। দেখবেন তাহলে কিন্তু আপনি ভেতর থেকে শক্তিশালী হবেন। তার পাশাপাশি যদি দেখা যাচ্ছে যে রোগটা খুব বেশি গাড়িয়ে গেছে, সেটা ডিসাইড কে করবে, যে আমাদের ডাক্তারবাবুরা। তারা যদি মনে করে হ্যাঁ ওষুধ দিতে হবে, অবশ্যই তখন আপনাকে ওষুধ প্রেসক্রাইব করবে, এবং সেই অনুযায়ী চললে দেখবেন পার্মানেন্টলি আপনি কিন্তু একটা সলিউশন পেয়ে যাচ্ছেন। ডাক্তারবাবুরা যখনই অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আপনারা কিভাবে সুন্দর স্বাভাবিক একটা জীবন গড়ে তুলতে পারেন, এবং তার জন্যই কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এবং আপনাদের যদি আরও কোনো বিষয়ে কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবিলম্বে ফোন করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে যারা সত্যি সত্যি আপনাদেরকে আয়ুর্বেদিক পদ্ধতিতেই সারিয়ে তুলতে পারে, তারাই হচ্ছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মেদিনীপুর থেকে শঙ্কর দেব বলছি। হ্যাঁ বলুন শঙ্কর বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা বলুন, কি সমস্যা রয়েছে আপনার? হ্যালো। হ্যাঁ বলুন, কি সমস্যা রয়েছে আপনার?
সমস্যা ডাক্তারবাবু, হ্যাঁ। আমার শীতকাল হলে পা হাতগুলো ফেটে যায়। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন শঙ্করবাবু? বয়সে 32। 32 বছর। আচ্ছা, আপনার স্কিনের টাইপ কি? ড্রাই স্কিন না অয়েলি স্কিন? না ড্রাই। ড্রাই স্কিন। আচ্ছা, এটা কি প্রত্যেক বছর হয় না শুধু এই বছরই হচ্ছে? না প্রত্যেক বছর। আচ্ছা, দেখুন আপনার যেহেতু ড্রাই স্কিন, শীতকালে ওটা আরো বেশি ড্রাই হয়ে যায়। যে কোনো ড্রাই জিনিসেই মানে শক্ত ভাব চলে আসে, আর তখনই কিন্তু স্কিনটা ফাটা শুরু করে। মানে স্কিনের যে ইলাস্টিসিটিটা, মানে টান দিলে যে বড় হওয়া, ওই জিনিসটা কিন্তু কমতে থাকে এই ঠান্ডায়। শক্ত ভাব একটা চলে আসে, তখনই কিন্তু স্কিনটা আরো ড্রাই হয়ে যায়। দেখবেন রাফ হয়ে গেছে স্কিনটা, হাত দিলে আঙুল দিয়ে কেমন দাগ টানলে দেখবেন যে দাগ পড়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো হয় স্কিনটা ড্রাই হচ্ছে বলে। প্রথম কি করতে হবে আপনার, এইটা আপনার ওপর থেকে প্রোটেকশন নিতে হবে। যেটা আমি আগেও বলেছি যে কোনো পিওর তেল মাখুন, সর্ষের তেল হোক, নারকেল তেল হোক, অলিভ অয়েল হোক, এগুলো পিওর খাঁটি যেগুলো হবে সেগুলো আপনি ইউজ করুন। অথবা ধরুন ময়শ্চারাইজার ইউজ করুন। আমাদের কাছে কিন্তু এরকম ময়শ্চারাইজার আছে যেগুলো আপনি ইউজ করে খুব ভালো ফল পাবেন, স্কিনের কোয়ালিটিটাও ভালো থাকবে এবং স্কিন কিন্তু ড্রাই হবে না। আচ্ছা, এটা গেল একটা প্রথম। দ্বিতীয়ত কি হচ্ছে, খাদ্য খাবারের মধ্যে আপনার যেটা বললাম, কমলা লেবু শীতকালে পাওয়া যায়, এটাকে বেশি বেশি করে রাখুন। তার সাথে ক্যাপসিকাম, গাজর, এগুলো খাবারের মধ্যে রাখবেন। ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে, আপনাকে একবার এসে আমাদেরকে দেখাবেন। কারণ হচ্ছে অনেক সময় ভেতরে কিছু সমস্যা থাকে, ধরুন লিভারের সমস্যা, হজমের সমস্যা, বা অন্য কোনো ধরুন কারো যদি থাইরয়েড থাকে, সুগার থাকে, তাদেরও কিন্তু স্কিনগুলো খারাপ হয়। তো সেই সবগুলো আমরা একটু দেখে নেব। যদি সেই সব প্রবলেম কিছু থাকে যার জন্য স্কিনটা ড্রাই হয়ে থাকছে, তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট আমরা করব এবং আলটিমেটলি দেখবেন আপনি একটা পার্মানেন্ট সলিউশন পেয়ে গেছেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি চাইছেন নিজেকে নিরোগ এবং সুস্থ করে তুলতে, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন এনপি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে। এবার ইতিমধ্যেই কিন্তু আপনারা মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতেও কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খাকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, বোলপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, তাছাড়া হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা, শিলচর এবং আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আপনাদের পছন্দ মতন ক্লিনিক বেছে নিয়ে আপনারা কিন্তু পৌঁছে যেতেই পারেন এনপি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। যদি যারা সত্যি সত্যি চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতেই নিজেকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে এবং আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু নিরোগ জীবন পেতে, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন এনপি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সাথে। আপনাদের কিন্তু সত্যি সত্যি আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু ডাক্তারবাবুরা পরামর্শ করবেন এবং শুনবেন, এবং তারপরেই কিন্তু যাকে বলা হয় রুট ট্রিটমেন্ট তারা করবেন, যাতে আপনাদের জীবনে এই রোগ বারবার ফিরে না আসে, আপনারাও যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন, তার জন্যই কিন্তু অঙ্গীকারবদ্ধ এনপি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, অনেক সিভিয়ার পেশেন্টও তো রয়েছেন, ধরুন যেমন ক্যান্সারের পেশেন্ট রয়েছেন, ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে যদি বলা হয় যে এইরকম শারীরিক সমস্যা, কোনো পেন হচ্ছে কিংবা কোনো এই যে চর্মরোগ জাতীয় সমস্যা যেগুলো রয়েছে, তো সেক্ষেত্রে এনপি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কি কি ট্রিটমেন্ট করা হয়ে থাকে? দেখুন, এই যে আমাদের এখানে ধরুন অনেক পেশেন্ট আসে যারা ক্যান্সারে ভুগছেন, অনেক জায়গায় অনেক কিছু করেছেন, কেমোথেরাপি নিয়েছেন, রেডিয়েশন নিয়েছেন, সব কিছুর পরেও দেখা গেছে যে ওনাদের রোগটা সারেনি। কিছু ব্যাপার রয়েছে। প্রথম কথা বলবো, আমরা যখন মানুষ যখন সৃষ্টি হয়েছে, তারা প্রকৃতির মাঝখানে থেকে কিন্তু সৃষ্টি হয়েছে, এবং আপনি ইতিহাস যখন ঘাটবেন এটাও দেখতে পাবেন যে
তখন মানুষের লাইফস্টাইলটা কি ছিল? মানুষ যখন জন্মেছে সেই অনুযায়ী, মানে আমরা যে হোমোসেপিয়ান্স যারা আমরা আছি মানুষ, আজকালকার যে মানুষ যখন জন্মেছে একদম শুরুতে, তখন কিন্তু তারা কি ছিল লাইফস্টাইলটা? তারা খাদ্য খাবার গ্যাদার করতো, ঠিক আছে? যে সিজনে যেসব খাদ্য খাবার পাওয়া যেত গাছ থেকে, ফলমূল অথবা শেকড় বাকড়, এগুলোই কিন্তু প্রথমে খেত। আস্তে আস্তে তারপরে দেখা গেছে যে কিছু মাংস জাতীয় খাবারও তারা খাচ্ছে। তারা কিন্তু প্রকৃতির মধ্যেই থাকতো, প্রকৃতির সাথে মিলে থাকতো, এবং দেখা গেছে তাদের আয়ু অনেক বেশি ছিল। তখন তো একটা টাইমে তো আর তখন ডাক্তার কবিরাজ ছিল না, গাছপালা যা ছিল সেগুলোই তাদের ঔষধীয়, মানে তারা জানতোও না হয়তো তখন, মানে সৃষ্টি হয়নি, আবিষ্কারই হয়নি, ঠিক আছে? কিন্তু মানুষ সুস্থ থাকতো, অনেক বেশি বয়স অব্দি বেঁচে থাকতো, এগুলো আমরা দেখতে পেয়েছি। একটা অন্য মানুষ ছাড়া অন্য যত জীবজন্তু আছে সবাই কিন্তু প্রকৃতির সাথেই মিলেমিশে থাকে। তার জন্য কি হয়, যে কোনো কিছু তারা প্রকৃতি, তাদের যে মানে জেনেটিক্যালি তারা যেভাবে মানে জন্মেছে ওইভাবেই তারা সারা জীবন কাটাচ্ছে। মানুষ কি হচ্ছে, আর্টিফিশিয়ালিটির দিকে অনেক বেশি মানে ঢুকে গেছে। আমরা বাইরের বাতাসটা আসা বন্ধ করে দিয়ে ঘরে এসে চালিয়ে বিল তুলে নিজেদের শরীর খারাপ করি, ঠিক আছে? এইটা আমরা এখন আর্টিফিশিয়ালির দিকে চলে গেছি। হাঁটা একেবারে বন্ধ হয়েছে, রাস্তায় বা ধরুন মাঠে না দৌড়ে আমরা ট্রেডমিলের মধ্যে এখন দৌড়চ্ছি একটা এসি ঘরের মধ্যে, ঠিক আছে? যেখানে আমার ঘামই হবে না। গেল ব্যাপারটা। এই যে আর্টিফিশিয়াল জিনিসগুলো যত আমাদের এসছে, আমাদের কিন্তু রোগ দিন দিন বাড়ছে। তাহলে এই যে আপনি ক্যান্সারের কথা বললেন, ক্যান্সারের সেল কিন্তু প্রত্যেক ব্যক্তির মধ্যেই থাকে, এবং আমাদের বডির সিস্টেমটা এমন যে সে একটা সময় মানে সেই ক্যান্সার সেলগুলোকে নষ্ট করে দিতে পারে বা খেয়ে নিতে পারে বলতে পারেন। ভালো সেলগুলো তখন বেঁচে থাকে, অটোমেটিক আমরা ক্যান্সার রোগে ভুগি না। যাদের হয় তাদের আপনি খেয়াল করে দেখবেন লাইফস্টাইল কোনো খারাপ ছিল, বা ধরুন কোনো না কিছু মানসিক চাপ থেকে সে ভুগছে বা কোনো কিছু, এবং অথবা দেখবেন তার কি হচ্ছে, আর্টিফিশিয়াল দিকে তার মন কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে কি হয়েছে, যে খাদ্য খাবারের টাইম, ধরন, সব কিছু নিয়ে কি হয়েছে, ওই কোষগুলো কিন্তু বাড়ছে এবং শরীরকে সেই পরিস্থিতি বা পরিবেশ দেওয়া হচ্ছে না যার জন্য শরীর সেই খারাপ সেলগুলোকে বা ক্যান্সার সেলগুলোকে নষ্ট করতে পারে। আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্টে, আমাদের এখানে যে ট্রিটমেন্টটা হয় সেটা কমপ্লিটলি কিন্তু প্রকৃতির ওপর বেস করে বা প্রাকৃতিকভাবে কিন্তু চিকিৎসাগুলো করা যায়, হয় আমাদের আয়ুর্বেদার মাধ্যমে, ইউনানির মাধ্যমে, ঠিক আছে, যোগ ন্যাচারোপ্যাথির মাধ্যমে আমাদের কিন্তু এই ট্রিটমেন্টগুলো হয়, যার ফলে কি হয়, প্রকৃতির অনেক কাছে থেকে আমরা কিন্তু লোককে সুস্থ করতে পারি। প্রথম কথাই তো, আমরা যেটা ওষুধ দিচ্ছি সেটা কোনো গাছের কোনো পাতা থেকে তৈরি, তার নির্যাস হতে পারে, তার পাউডার হতে পারে, তার থেকে কোনো সিরাপ বানানো হতে পারে, অথবা গাছের কোনো অংশের থেকে নেওয়া, হয়তো গাছের ছাল থেকে নেওয়া, গাছের শেকড় থেকে নেওয়া, মানে গাছের থেকেই কোনো না কোনো অঙ্গ থেকে নেওয়া, এবং সেটাকে মডিফাই করে, সেটাকে পিওর করে, যাতে কোনো তার মধ্যে ইমপিওর না থাকে, দূষিত কিছু না থাকে, সেটাকে আমরা সংগ্রহ করে সেইভাবে ওষুধ তৈরি হচ্ছে। আমাদের ওষুধ আমাদের নিজেদের ফ্যাক্টরিতেই তৈরি হয়। তো এই ধরনের ট্রিটমেন্ট যখন কেউ পাবে, তার সাথে সাথে সঠিক ওষুধটা পাচ্ছে, তার সাথে সাথে লাইফস্টাইল চেঞ্জেস, যেই কারণে মানুষের রোগগুলো হচ্ছে, সেই কারণগুলোকে যখন আমরা চেঞ্জ করতে পারবো, অটোমেটিক একজন কিন্তু কঠিন থেকে কঠিন রোগ থেকে কিন্তু সুস্থ হয়ে যেতে পারে, এবং সারা জীবন তার ওষুধ খেয়েও বাঁচতে হবে না, এবং তার দীর্ঘায়ু লাভ করতে পারবে। তার জন্যই বলবো, যাদেরই এরকম কোনো সমস্যা আছে, একবার এসে এনবিপিতে দেখান। সব কিছু হারিয়ে আসবেন না, যে সব কিছু শেষ করে দেওয়ার পর, সময় শেষ করে দেওয়ার পর যখন সেই রোগীর ব্যক্তি একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে, হয়তো আর কয়েকদিনের মধ্যে সে মারা যাবে, ওরকম না এসে প্রথমেই, যখন আপনারা আমাদের ভিডিও দেখছেন, প্রথমেই চেষ্টা করুন যে এনবিপিতে একবার আসি, আগে এখানে গিয়ে দেখি, এখানে না হলে আমি অন্য জায়গায় চেষ্টা করব। আর আমাদের বিশ্বাস, আপনারা যদি সঠিক টাইমে আসেন, আমাদের পেশেন্টদের কথা শুনে আপনারাও বুঝবেন যে এখানে যারা আসছে তারা ট্রিটমেন্ট করে কিন্তু সুস্থ হচ্ছে। একমাত্র এনবিপি রানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মাধ্যমেই কিন্তু আপনারা সঠিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেন।
স্যার আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? আমি হুগলিয়া টিভি থেকে পূর্ণেন্দু চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আপনার বয়সটা একটু বলবেন। 81। আচ্ছা বলুন, এবার কি শারীরিক সমস্যা রয়েছে? ওই শারীরিক সমস্যা বললাম যে কোষ্ঠবদ্ধতা, মানে কোষ্ঠকাঠিন্য আচ্ছা আচ্ছা, প্রবল একদম। একদম শুনুন স্যার বলছেন। আপনার প্রথম কথা বলবো, আপনার যে বয়স হয়েছে সেই বয়সে আপনার যে গলার টোন আমি শুনতে পেলাম, তাতে আপনাকে খুব বেশি অসুস্থ বলে মনে হচ্ছে না। আপনার কি কি সমস্যা আছে? সমস্যা বলতে কোষ্ঠকাঠিন্য, আর একটু ঠান্ডা লাগলে গলার সময় চোখ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, ঠান্ডাটা সহ্য করতে পারি না। সুগার, থাইরয়েড, প্রেসার এগুলোর কি কোনো ওষুধ খেতে হয়? আর থাইরয়েডের রেডক্সিনটা খাই। আর আচ্ছা। প্রেশারের জন্য ওষুধের নাম বলতে হবে না, এমনি খালি হ্যাঁ কি নাটা বলুন, আমি তাহলেই বুঝবো। ওষুধ খাই। প্রেশার, যদিও প্রেশার নেই তো ওটা খেয়ে আসছি। থাইরয়েডের জন্য ওষুধ খেতে হয়। আচ্ছা, দেখুন আপনার প্রেসার যখন নেই আপনি কেন খাবেন, ঠিক আছে? আমি আপনাকে পড়ে বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম কথা, আপনার প্রথম উত্তরটা দিচ্ছি যে আপনার কনস্টিপেশনের ধাত। এই কনস্টিপেশনের ধাত কিন্তু আমাদের যখন হয়, আমাদের দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা, আপনি হ্যাবিট করবেন আপনার পায়খানা হোক না হোক একই টাইমে যেতে, কারণ আমাদের ব্রেনও কিন্তু আমাদের যে পটি হওয়াটাকে কন্ট্রোল করে। এটা একটা বুঝতে হবে যে আমাদের যে সিস্টেমগুলো কাজ করছে সেখানে তো আমাদের সব জায়গায় নার্ভ আছে, আর নার্ভগুলো কন্ট্রোল হয় কোত্থেকে? ব্রেন থেকে, ঠিক আছে? তো আমাদের এটা একটা হ্যাবিট করে নিতে হবে যে একই টাইমে আমি পায়খানায় যাব। তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে যে একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা বুঝে যাবে। ধরুন 8টায় আপনি যাচ্ছেন, কিছুদিন যেতে যেতে ও বুঝে যাবে 8টা হয়েছে, তার মানে আমার এখন পটি করার টাইম হয়ে গেছে। শরীর নিজের বর্জ্য পদার্থ ওইভাবে ওই টাইমেই ফেলে দেবে, শরীর থেকে বের করে দেবে। এই হ্যাবিটটা করলে আপনার পটিটা রেগুলার হওয়ার একটা চান্স থাকবে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, এবার পটিটা নরম হবে শক্ত হবে এগুলোর ব্যাপার, এইটা আপনার খেতে হবে। প্রথম কথা হচ্ছে জল খেতে হবে বেশি করে। জল যত বেশি খাবেন, আপনার যে এই যে মুখ থেকে একদম অ্যানাস অব্দি, ঠিক আছে, মলদার অব্দি যে এই সিস্টেমের পাইপটা, এই পাইপটা যত পরিষ্কার থাকবে, যত তার মধ্যে জল থাকবে, তত স্মুথলি আপনার পটিটা হবে, কারণ ওই যে বর্জ্য পদার্থটার সাথে জলটা মিশে যাবে। এটা গেল। তৃতীয়ত যেটা করতে হবে, আপনার খাদ্য খাবারের মধ্যে বেশি করে শাকসবজি, ফলমূল রাখতে হবে, যাতে আপনার রাফেজ বলে, বা ধরুন আপনি বলবো যে অংশটা খাদ্য খাবারের হজম না হয় না সেটাকে রাফেজ বলা হয়, সেটা আপনাকে হেল্প করবে আপনার পটিটা শরীর থেকে বেরিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? দেখবেন একটা খুব সুন্দর জিনিস, যখন হাতি পটি করে দেখবেন তার মধ্যে কলা গাছ খায়, সেগুলো কিন্তু থাকে, ওটা রাফেজ, ওটা হজম হয় না, ঠিক আছে? মানুষের শরীরেও কিছু আছে, দেখবেন আপনি শাক খেলে ওটা হজম হয় না, শাক দেখবেন অনেক সময় বেরোচ্ছে, কারণ হচ্ছে একটা পার্ট আছে যেগুলো হজম হয় না, কিন্তু আপনার পটিটা হতে সাহায্য করবে। তো তার জন্য এইভাবে মেনটেন করুন। আর একবার আমাদেরকে দেখিয়ে নিন, আপনার বয়স হয়েছে, আরো একদম প্রপার গাইডেন্স পেয়ে যাবেন কিভাবে মেনটেন করলে, কি ওষুধ যদি দরকার হয় আমরা সেগুলোও দিয়ে দেবো, কিভাবে আপনার পটিটাকে নরমাল রাখা যায়। আর ওষুধ তখনই খাবেন। একদমই সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। স্যার আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।